রুমে চলে আসি। একটু পর আমার বাবা মা দুজনেই বাসায় আসে। আমিও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার রুমে পড়তে বসলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন রাত 12 বাজে। এদিকে বাবা মা তাদের রুমে শুয়ে পড়েছে। তারা তাদের রুমে বাতি নেভাতে চায়, কিন্তু বাতি আর নিবে না, কারণ আমি এই বাতির অন অফ সুইচ আমার এখানে নিয়ে এসেছি। তারপর বাবা মা বাকি অন রেখে তারা শুয়ে পড়ে। রাত যখন 12টা বাজে, তখন আমি আমার মোবাইলের সিসি ক্যামেরাটা অন করি। একটু পর আমি দেখতে পাই বাবা মা রুমের জানালা দিয়ে কি যেন একটি আসছে। জানালা দিয়ে ঢোকার সময় সাদা কাপড় পরা খুব ছোট আকৃতির ছিল, কিন্তু আমি দেখতে পেলাম রুমের ভিতরে ঢুকেই লোকটা মানুষের মতো বড় হয়ে গেল। এমন জিনিস দেখে আমার শরীর তার সাথে সাথে ঘেমে গেল। তারপরেও আমি সাহসের সাথে তা দেখতে লাগলাম এবং ভাবলাম দেখি শেষ পর্যন্ত কি হয়। ওমা, একটু পর দেখি এই লোকটা বাবাকে নাকি মুখে কি যেন একটা দিল। সাথে সাথে বাবা মনে হয় অজ্ঞান হয়ে পড়ল। তারপরেই লোকটা মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করল। মায়ের সাথে এসব দেখতে আমার খুব খারাপ লাগছিল। তারপর ভাবলাম দেখি শেষ পর্যন্ত কি হয়। তারপরেই লোকটা মায়ের সাথে প্রায় 3 ঘন্টা নোংরামি করার পর লোকটা আকৃতি আবার ছোট হয়ে গেল এবং সে জানালার ফাঁক দিয়ে চলে গেল। বিষয়টা দেখে আমি একদিকে ভয় পেলাম, আবার অন্যদিকে ভাবলাম ওকে যে কিনা প্রত্যেকদিন বাবা মা রুমে ঢুকে মায়ের সাথে বাজে আচরণ করে, অথচ বাবা অজ্ঞান হয়ে পড়ে থাকে। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকালে উঠে আমি স্কুলে চলে গেলাম, কিন্তু স্কুলে যাওয়ার সময় কেন জানি আমার মনে হয় আমার পিছনে কেউ হাঁটছে। এইভাবে আমি স্কুল থেকে চলে আসলাম। আজকে আর সিসি ক্যামেরা অন করিনি, কারণ মায়ের এই অবস্থা দেখতে আমার ভালো লাগে না। পড়তে পড়তে আজকে আমি সকাল সকাল একটু আগে ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাত যখন 12 বাজে তখন আমি লক্ষ্য করলাম কেউ যেন আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করছে। তখন আমি চোখ খুলে দেখি বাবা আমার সাথে ওইসব আচরণ করার চেষ্টা করছে। আমি বললাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি আপনার মেয়ে। বাবা আমাকে বললেন, চুপ, আমি যা করছি তা করতে দেয়। কে তোর বাবা? আমি তোর বাবা না, আমি তোর বয়ফ্রেন্ড। তোর সাথে রোমান্স করার আমার অনেক দিনের শখ। তো এই পাগল করার রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যায়। তারপর বাবা আমাকে কিসের যেন ঘ্রাণ নিতে বলল। আমি এই জিনিসটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আর কিছু বলতে পারি না। শুধু এইটুকুই জানি আমাকে বাবা যা যা বলছে আমি তাই তাই করছি। একটু পর বাবা আমাকে বলল, মেহেরিন, তুমি এখানে ঘুমাও। আমি তার কথা মতো ঘুমিয়ে পড়লাম। তারপর বাবা আমার সাথে প্রায় 1 ঘন্টা পর্যন্ত খুব খারাপ আচরণ করল। আমি বাবা এই সব অত্যাচার নির্বেশ সহ্য করলাম। তারপর সকাল হলো। আমি বাবাকে দেখে আর কথা বলি না। একটু পর বাবা আমাকে বলল, মেহেরিন, এদিকে আসো। আমি বললাম, না বাবা, তোমার কাছে আমি আর যাব না। বাবা বলল, কেন মাম্মি? আমি কি করেছি? আমি বললাম, বাবা, তুমি রাতে আমার সাথে খুব বাজে আচরণ করেছ। আমি তোমাকে অনেক ঘৃণা করি বাবা। বাবা বলল, কি বলছিস মা? আমি কখন তোর সাথে খারাপ আচরণ করলাম? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। আমি বললাম, কেন বাবা, তুমি আমার সাথে রাতে বাজে ব্যবহার করো নাই? বাবা বলল, না মাম্মি, আমি তো সারা রাত বেদম ঘুমেছিলাম। আমি আবার তোর রুমে গেলাম কখন? বাবার কথা শুনে আমি অবাক। তাহলে কি আমার সাথে এই রকম করলো? কিন্তু আমি তো স্পষ্ট বাবাকে দেখতে পেলাম। বাবা আমার মুখ থেকে এমন অবাক করা কথা শুনে বাবার মনটা খারাপ হয়ে গেল। এইভাবে 1 সপ্তাহ পর্যন্ত আমি লক্ষ্য করলাম বাবা প্রতিদিন রাতে আমার রুমে আসে আর আমার সাথে খুব বাজে আচরণ করে। আর আমি প্রত্যেকদিন বাবাকে দিনের বেলা এই সব বলি। বলার পর দেখি বাবার মন খারাপ হয়ে যায়। ঘটনার রহস্য জানার জন্য পরের দিন রাতে বাবা আমার রুমের খাটের তলায় লুকিয়ে রইল। কিন্তু আমি জানি না, রাত যখন 12টা বাজলো তখন আবারও সেই লোকটা বাবার ছদ্মবেশে আসলো। আমার সাথে তখন খারাপ আচরণ করে জানালা দিয়ে চলে যায়। বাবা তখন বুঝতে পারে এটা কোনো মানুষ না, এটা নিশ্চয়ই কোনো খারাপ আত্মা, যে আমার রূপ ধারণ করে আমার মেয়ের সাথে খারাপ করে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠে বাবা পুরো বিষয়টা আমাকে খুলে বলল। তখন ভয়ে আমার গা কেঁপে উঠল। আমি ভাবলাম, তাহলে যে লোকটা মায়ের সাথে খারাপ করে বেড়াতো, এবার কি সেই লোকটা আমার সাথে এসব করছে? ভাবতে ভাবতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। তারপর আমিও বাবাকে তাদের ঘরের ভিতর প্রতিদিন যে শব্দ হতো তা খুলে বললাম।
সম্পূর্ণ শ্রবণ করার পর বাবা খুবই বিস্মিত হয়ে ভাবতে লাগল। তারপর বাবা কিছুক্ষণ ভাবার পর আমাকে বলল, মারে চলো আমরা এক জায়গায় যাব। আমি বললাম, বাবা কোথায়? বাবা বলল, কাশিমপুর গ্রামে এক ভালো তান্ত্রিক থাকে, চলো বিষয়টা আমরা তার কাছে শেয়ার করে দেখি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। আমি রেডি হয়ে বাবার সাথে চলে গেলাম তান্ত্রিকের কাছে। তান্ত্রিক আমাকে খুব ভালোভাবে চেক করল এবং বাবাকে বলল, এই জয়নাল তোর মেয়ের উপর এক দুষ্ট আত্মা ভর করেছে, সে তোর বউয়ের সাথে আগে এই আচরণ করত, তারপর তোর মেয়েকে দেখে ফেলায় এখন তোর মেয়ের সাথে এসব করে বেড়াচ্ছে। আর শোন, এই দুষ্টু আত্মাটা অনেক দিন ধরে মেয়ের পিছু নিচ্ছে, কিন্তু তোর মেয়েকে গ্রাস করতে পারে না, কারণ তোর মেয়ে এতদিন ছিল সুধা। আর যেদিন এই দুষ্টু আত্মা তোর বউয়ের সাথে এসব করে, সেদিন তোর মেয়ে তা দেখে ফেলেন, যার ফলে তোর মেয়ে অশুদ্ধ হয়ে যায়। আর এই দুষ্ট আত্মা তোর মেয়ের সাথে এই রকম বাজে কাজ করার সুযোগ পেয়ে যায়, কারণ এই দুষ্টু আত্মা কোনো সুধা মেয়ের সাথে এসব করার ক্ষমতা নেই। আমার বাবা তখন তান্ত্রিক মশাইকে বলল, তান্ত্রিক বাবা এখন কি করা যায়? তান্ত্রিক বাবা বলল, একটা বড় যজ্ঞ করতে হবে, আর এর জন্য তোর মেয়েকে একটি কঠিন কাজ করতে হবে। যদি তোর মেয়ে এই কাজটি করতে পারে, তাহলে তোর মেয়ে এই অশুভ আত্মার হাত থেকে রক্ষা পাবে। তখন তান্ত্রিক বাবা আমাকে বলল, শোনো মেহেরিন, শনিবার রাত 12টার সময় তোমাদের বাড়ির পাশে ঝাও বনে একটি শ্মশান আছে, সেখানে গতকাল একজন লোককে পোড়ানো হয়েছে। তোমার কাজ হলো তুমি সেখান থেকে, আমি যা শিখিয়ে দিচ্ছি তা বলে এই পুরানো লাশের একটি হাড় তোমাকে আনতে হবে। তবে হাড় সংগ্রহ করে যখন তুমি নিয়ে আসবে, তখন পিছন থেকে তোমাকেই আত্মা ধাওয়া করবে, কিন্তু তোমাকে কিছুই করতে পারবে না, কারণ আমার পূর্ণ নজর তোমার উপরে থাকবে। তবে নিয়ে আসার সময় কোনোভাবেই পিছনে ফিরে তাকাতে পারবে না। আর একটি কথা মনে রাখবে, হাড়টি আনার সময় অবশ্যই তোমার একা যেতে হবে। এখানে যদি কোনো চালাকি করো তাহলে তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে। এবার বলো মেহেরিন, তুমি এই কাজটি করতে পারবে? যদি করতে পারো তাহলে কেবল তোমার এবং তোমার মায়ের কাছ থেকে এই দুষ্ট আত্মাটি সরিয়ে ফেলা সম্ভব। আমি বললাম, তান্ত্রিক মশাই, আমার যত কষ্টই হোক না কেন আমাকে কাজটি করতে হবে, কারণ এই দুষ্টু আত্মা আমার আর আমার মায়ের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছে। যে করেই হোক আমাকে এই কাজটি করতে হবে, আপনি শুধু আমার উপর একটু নজর রাখেন। তারপর তান্ত্রিক মশাই বলল, ঠিক আছে মা, তুমি এবার যাও। শনিবার রাত যখন 1টা বাজে, তখন আমি ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে আস্তে আস্তে ভয়ে ভয়ে চলতে লাগলাম শ্মশানের দিকে, আর মনে মনে তান্ত্রিক মশাইয়ের মন্ত্র পড়তে থাকলাম। অবশেষে যখন আমি শ্মশান থেকে হাড়টি নিয়ে চলে আসি, তখন আমার কাছে মনে হলো যেন আমার পিছনে সমস্ত কিছু ভেঙে আমার উপর ফেলে দিচ্ছে। তারপরও আমি পিছনে ফিরে তাকাইনি, তবে মনের ভয়ে আমি তান্ত্রিক মশাইয়ের মন্ত্র পাঠ করেছিলাম। হাড়টি এনে খুব যত্ন করে রেখে দিলাম। পরের দিন বাবাকে নিয়ে তান্ত্রিক মশাইয়ের কাছে গেলাম। তান্ত্রিক মশাই হাড়টি পেয়ে অনেক খুশি হলেন এবং এই দিন রাতে আমাকে নিয়ে একটি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞে থাকা অবস্থায় হঠাৎ এই অশুভ শক্তি আমার উপর ভর করল। তখন তান্ত্রিক মশাই এই অশুভ শক্তিকে অনেক কিছু বোঝালেন আর বললেন, এই দুষ্টু আত্মা, তুমি কেন এই মাসুম বাচ্চার এত বড় ক্ষতি করছো? সে তোমার কি করেছে? তখন দুষ্টু আত্মা বলল, তার অপরাধ একটাই, আমি তার মায়ের সাথে প্রতিদিন এসব করতাম, কিন্তু সে চালাকি করে আমার সব দেখে ফেলেছে, যার কারণে আমি আর তাকে ছাড় দিতে পারিনি। তারপর তান্ত্রিক মশাই তার সাথে আরো অনেক কথা বলল। শেষ পর্যন্ত তান্ত্রিক মশাই বলল, এখন কি করলে তুমি তাদের ছেড়ে চলে যাবে বলো? আর যদি ভালোই ভালোই ওদের কাছ থেকে সরে না যাস, তাহলে আমি কি করব তা তুই খুব ভালো করেই জানিস। তারপর শেষ পর্যন্ত এই দুষ্টু আত্মা তান্ত্রিক মশাই এর কাছে বলল, ঠিক আছে, একটি কাজ করলে আমি সারা জীবনের জন্য তাদেরকে ছেড়ে চলে যাব। তান্ত্রিক মশাই বলল, কি কাজ? যদি তারা একসাথে 10টি পাঠা বলি দিয়ে রাত 1টার সময় ওই শ্মশানে রেখে আসে, তাহলে আমি তাদেরকে ছেড়ে একেবারে চলে যাব। তারপর আমরা 10টি পাঠা বলি করে দিয়ে রান্না করে শ্মশানে রেখে আসি। তারপর থেকে আমি এবং আমার পরিবার এই দুষ্টু আত্মার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। এখন আমরা খুবই শান্তিতে আছি। বন্ধুরা, দর্শক, আমাদের সমাজে অনেক কিছুই আছে যা আমাদের অজানা, রহস্যময়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। আর তাকে কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ অবান্তর বলে চালিয়ে দেয়। তবে এই বিশ্ব পরিমণ্ডলে এমন কিছু ঘটনা ঘটে
যা বিশ্বাস করার অযোগ্য হলেও কিছু কিছু সময় বাস্তব হয়ে যায়। তার অনেক উদাহরণ এই পৃথিবীতে রয়েছে। তোমরা একটু খুঁজলেই তোমরা তা অনুভব করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর তোমরা যদি এরকম ধরনের মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবশেষে তোমাদের সকলের দোয়া কামনা করি, আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।